প্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ভারতবর্ষের সংসদ, তার গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এই আলোচনা যেভাবে উপস্থাপন করা হবে সেটি একটু বলে নিই। প্রথমে ভারতবর্ষের সংসদ বিষয়ক একটি ভূমিকা উপস্থাপন করব। ঠিক তারপরেই ভারতবর্ষের সংসদের গঠন এবং সবশেষে ভারতবর্ষের সংসদের কার্যাবলী বিষয়ক আলোচনা আমি উপস্থাপন করব। আসলে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে সরকার গঠিত হয়, সেই সরকারের যে তিনটে অর্গান বা অঙ্গ, তার মধ্যে প্রধানতম অঙ্গ বলে আমরা মনে করি ভারতবর্ষের আইন বিভাগকে। এই আইন বিভাগ আসলে ভারতবর্ষের জনগণের মতামতের প্রতিফলন ঘটায়, যাকে আমরা গণতান্ত্রিক সরকার বলে অভিহিত করি। যার অর্থ, গণতন্ত্র কথার অর্থ যদি জনগণের শাসন হয়, সেই জনগণের শাসন বা জনগণের মতামত প্রতিফলিত হয় জনগণের দ্বারা নির্বাচিত আইন বিভাগ, কেন্দ্রীয় আইন বিভাগ, ভারতবর্ষের পার্লামেন্ট বা ভারতবর্ষের সংসদে। সুতরাং ভারতবর্ষের সংসদ আসলে ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম পীঠস্থান, যেখানে সমগ্র ভারতবাসীর মতামত প্রতিফলিত হয়। আমরা এই ভারতবর্ষের সংসদ বা পার্লামেন্ট, সেই বিষয়ে আলোচনায় আমরা দেখাবো যে ভারতবর্ষের এই পার্লামেন্ট কিভাবে গঠিত হয় এবং ভারতবর্ষের পার্লামেন্ট কি কি কাজ করে। আমি যখন ভারতবর্ষের পার্লামেন্টের কথা বলছি, তাহলে শুরুতেই আমি দেখিয়ে নেব ভারতবর্ষের পার্লামেন্ট আসলে কি। সেই বিষয়ে বলতে গিয়ে আমি প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ বাদেও পৃথিবীর যে সমস্ত আধুনিক রাষ্ট্রগুলি এখন রয়েছে, সেই প্রত্যেকটি রাষ্ট্রের একটি সরকার আছে। আর সেই সরকারের কাজগুলো সংগঠিত হয় মূলত তিনটে অঙ্গের মাধ্যমে। সেই তিনটে অঙ্গের নাম হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। আসলে সরকারের এই সামগ্রিক কাজকে নিয়ন্ত্রিত করে বা পরিচালিত করে এই তিনটে বিভাগ। আইন বিভাগ দেশের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে, শাসন বিভাগ সেই সমস্ত আইন বাস্তবায়ন করে, আর বিচার বিভাগ আসলে সংবিধান অনুযায়ী আইনের ব্যাখ্যা প্রদান করে। আমি সরকারের শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিন বিভাগের মধ্যে আজকের এই আলোচনায় মূলত সরকারের আইন বিভাগ, সেই বিষয়ে আলোচনা রাখব। সরকারের যে আইন বিভাগের কথা আমি একটু আগে বললাম, যার মূল কাজ আসলে দেশের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। পৃথিবীতে যে সমস্ত আধুনিক বিশ্বের রাষ্ট্রগুলি রয়েছে, সেই সমস্ত দেশেরই একটি করে আইন বিভাগ আছে। যেহেতু আমি একটু আগেই বললাম, প্রত্যেকটি সরকারের তিনটে অঙ্গ বা অর্গান থাকে। সে ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত দেশের এই প্রত্যেকটি দেশের যে তিনটে সরকারের তিনটে অর্গান বা অঙ্গ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আইন বিভাগ। আর এই আইন বিভাগগুলোর নাম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। ভারতবর্ষের আইন বিভাগের নাম সংসদ। মার্কিন যুক্তরাষ্ট্রেও একটি আইন বিভাগ আছে, যার নাম হচ্ছে কংগ্রেস। গ্রেট ব্রিটেনের আইন বিভাগের নাম হচ্ছে পার্লামেন্ট। কানাডার আইন বিভাগের নাম হচ্ছে পার্লামেন্ট। অস্ট্রেলিয়াও তার একটা আইন বিভাগ আছে, যার নাম পার্লামেন্ট। জাপানের আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় ডায়েট। ফ্রান্সের আইন বিভাগের নাম পার্লামেন্ট। রাশিয়ার আইন বিভাগের নাম ফেডারেল অ্যাসেম্বলি। আসলে আমি এবার আইন বিভাগের নামগুলো একটু আগেই পড়ে শোনালাম। এখন
এই আইন বিভাগগুলো কোনো কোনো দেশের আইন বিভাগ দুটি কক্ষ নিয়ে তৈরি, আবার কোনো কোনো দেশের আইন বিভাগ একটি কক্ষ নিয়ে তৈরি। যে সমস্ত দেশগুলোর আইন বিভাগ দুটি কক্ষ নিয়ে তৈরি, সেই কক্ষ দুটোর আবার ভিন্ন ভিন্ন নাম হয়। যেমন ভারতবর্ষের আইন বিভাগের নাম সংসদ। ভারতবর্ষের সংসদ দুটি কক্ষ নিয়ে তৈরি, যার উচ্চ কক্ষের নাম রাজ্যসভা আর নিম্ন কক্ষের নাম লোকসভা। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস, তার আইন বিভাগের নাম হচ্ছে কংগ্রেস, সেটিও দুটি কক্ষ নিয়ে তৈরি, একটি প্রতিনিধি পরিষদ এবং অন্যটি সিনেট। ব্রিটেনের পার্লামেন্ট, তার আবার দুটি কক্ষ রয়েছে, হাউস অফ কমন্স আর হাউস অফ লর্ডস। কানাডার পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে, হাউস অফ কমন্স ও সিনেট। এই রকমভাবে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট দুটি কক্ষ, জাপানের পার্লামেন্ট জাতীয় ডায়েট, তারও দুটি কক্ষ, প্রতিনিধি পরিষদ এবং কাউন্সিলরদের পরিষদ। ঠিক তেমনি বেশ কিছু রাষ্ট্র রয়েছে যাদের আইন বিভাগ একটি কক্ষ নিয়ে তৈরি, যেমন চীন। চীনের একটি কক্ষ নিয়ে তৈরি আইন বিভাগ, যার নাম হচ্ছে জাতীয় গণকংগ্রেস। বাংলাদেশের আইন বিভাগ একটি কক্ষ নিয়ে তৈরি, যার নাম হচ্ছে জাতীয় সংসদ। শ্রীলঙ্কাও একটি কক্ষ নিয়ে তৈরি, যার নাম হচ্ছে পার্লামেন্ট। আসলে আমি এই বিষয়গুলো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীতে যত রাষ্ট্র আছে, আধুনিক রাষ্ট্রগুলি আছে, তাদের সরকার পরিচালিত হয় সরকারের মূল তিনটে অঙ্গের মাধ্যমে বা অর্গানের মাধ্যমে। এই তিনটে অঙ্গ বা অর্গানের প্রধানতম বা অন্যতম অর্গানের নাম হচ্ছে আইন বিভাগ, এবং সেই আইন বিভাগগুলির বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম হয়। আমাদের ভারতবর্ষে সেই রকম ভারতবর্ষের রাষ্ট্র বা আছে, সেই রাষ্ট্রের একটি সরকার আছে, যে সরকারের তিনটে অর্গান আছে, যে তিনটে অর্গানের নাম আমি একটু আগেই বললাম, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। আমরা আইন বিভাগের আলোচনা করব, আর সেই আইন বিভাগের নাম হচ্ছে পার্লামেন্ট। আমাদের পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত হয়েছে, উচ্চ কক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা নামে পরিচিত। এবারে আমি ভারতবর্ষের সংসদ, পার্লামেন্টের বাংলা শব্দ বা বাংলা কথা হচ্ছে সংসদ। ভারতবর্ষের সংসদের গঠন নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের সংসদের কথা যখন বলছি, আমি মূলত ইঙ্গিত করছি ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা। তার কারণ ভারতবর্ষ যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটি রাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্রীয় ধাঁচের সরকার রয়েছে, যার অর্থ একটি কেন্দ্রীয় সরকার এবং একাধিক আঞ্চলিক সরকার আছে। আঞ্চলিক সরকার বলতে ভারতবর্ষের রাজ্যগুলির কথা আমি বলছি। এই প্রতিটি রাজ্যেও আবার একটি করে আইন বিভাগ আছে। আমি আজকের এই আলোচনায় রাজ্যগুলোর আইন বিভাগ নিয়ে আলোচনা করছি না, আমি ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা নিয়ে আলোচনা করছি, যে কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের নাম বাংলায় বলা হয় সংসদ। আমরা এবার যদি সংসদের গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই আমি বলবো ভারতবর্ষের সংসদের গঠন সম্পূর্ণভাবে ভারতবর্ষের সংবিধান দ্বারা নির্ধারিত হয়েছে। ভারতবর্ষের সংবিধানের অনুচ্ছেদ নম্বর ৭৯ বা আর্টিকেল 79-এ বলা হয়েছে ভারতবর্ষের জন্য একটি সংসদ থাকবে, যা ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং তার দুটি সভা নিয়ে গঠিত হবে। অর্থাৎ সংবিধানের ৭৯ নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের কেন্দ্রীয় সংসদ তৈরি হবে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। অর্থাৎ এইগুলো নিয়েই ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা গঠিত। অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। একটি হচ্ছে উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। অবশ্যই এর সাথে আমরা ভারতবর্ষের পার্লামেন্টের কথা এখানে রাখবো, কারণ ভারতবর্ষের পার্লামেন্ট নিয়েই, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নিয়েই ভারতবর্ষের পার্লামেন্ট গঠিত হয়। ভারতবর্ষের যে সংসদ বা পার্লামেন্ট, তার তিনটে জায়গাকে আমরা নজর রাখবো বা মনে রাখবো। অনেক শিক্ষার্থী ভুলবশত বলে ফেলেন ভারতবর্ষের সংসদ বা পার্লামেন্ট আসলে রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত। তা কিন্তু নয়। আমরা অবশ্যই বলবো ভারতবর্ষের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয় ভারতবর্ষের রাষ্ট্রপতি, উচ্চকক্ষ রাজ্যসভা
এবং নিম্নকক্ষ লোকসভা নিয়ে। এবারে আমরা ভারতবর্ষের সংসদের কার্যাবলী বিষয়ে আলোচনা করব। ভারতবর্ষের সংসদ বা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট কি কি বিষয়ে কাজ করে বা কোন কোন বিষয় তার কার্যাবলীর অধীনে পড়ে, সেই বিষয়ে আমাদের সংবিধানে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে। আমরা যদি সংবিধানের পঞ্চম অংশ এবং তার দ্বিতীয় অধ্যায় দেখি, সেইখানেই ভারতবর্ষের সংসদের বা পার্লামেন্টের কার্যাবলী কি হবে সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের সংসদের কার্যাবলী কি হবে সেগুলি ভারতবর্ষের সংবিধানের পঞ্চম অংশের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত আছে। আমরা এইবারে ভারতবর্ষের সংসদ যে কার্যাবলী পরিচালনা করে বা যে কাজগুলো করে সেইগুলোকে যদি এক জায়গায় হিসেবে দেখানোর চেষ্টা করি, ভারতবর্ষের আইন বিভাগ বা সংসদের প্রধান কার্যাবলীগুলো কি, সেগুলোকে আমরা আইন বিষয়ক কার্যাবলী বলতে পারি, বিচার বিষয়ক কার্যাবলী বলতে পারি, সংবিধান সংশোধন সংক্রান্ত কার্যাবলী, শাসন বিষয়ক কার্যাবলী, অর্থ বিষয়ক কার্যাবলী, নির্বাচন সংক্রান্ত কার্যাবলী এবং আরও অন্যান্য কার্যাবলী। এই সমস্ত কার্যাবলীকে একত্রে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সংসদ বা পার্লামেন্টের প্রধান কার্যাবলী হিসেবে উল্লেখ করা যেতে পারে। আমি এবার ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের পার্লামেন্ট বা সংসদের যে কার্যাবলী উল্লিখিত আছে, সেই সংসদের কার্যাবলীকে বিভিন্নভাবে আমি ভাগ করেছি। তার মধ্যে প্রথমটি আমি বলেছি সংসদের আইন বিষয়ক কাজ। এই সংসদের আইন বিষয়ক কাজ, সেইখানে বলতে গেলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে বা শিক্ষার্থীদের মনে রাখা দরকার যে ভারতবর্ষের যাবতীয় বিষয়কে নিয়েই ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা কিন্তু আইন প্রণয়ন করতে পারে না। কারণ ভারতবর্ষ যেহেতু যুক্তরাষ্ট্রীয় ধাঁচের একটি রাষ্ট্র ব্যবস্থা এবং যেখানে একটি কেন্দ্রীয় সরকার এবং একাধিক আঞ্চলিক সরকারগুলি রয়েছে, সেই জন্য ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে বিভাজিত হয়েছে। সুতরাং ভারতবর্ষের কেন্দ্রীয় সংসদ বা পার্লামেন্ট যখন আইন প্রণয়ন করে, তখন আমাদের মাথায় রাখতে হবে বা ভারতবর্ষের সংসদকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে তার নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয় নিয়েই ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করবে এবং রাজ্য আইনসভাগুলি কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করবে, এই বিষয়গুলি ভারতবর্ষের সংবিধানের সপ্তম তপশিলে অনুচ্ছেদ 246 বা 7th শিডিউলের আর্টিকেল নম্বর 246-এ খুব বিস্তৃতভাবে আলোচিত আছে। বলা ভালো, সপ্তম তপশিলের ধারা নম্বর 246-এ পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্রীয় পার্লামেন্ট এবং রাজ্য আইনসভাগুলি কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে সে বিষয়ে একটি তালিকা দেওয়া আছে। যে তালিকার বিষয়গুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি বা সেই সপ্তম তপশিলে 3টে তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। যার প্রথমটি হচ্ছে ইউনিয়ন তালিকা বা কেন্দ্রীয় তালিকা। কেন্দ্রীয় তালিকা বলতে সেই সমস্ত বিষয় এখানে উল্লেখ আছে যেখানে শুধুমাত্র কেন্দ্রীয় সংসদ সেই বিষয়গুলো নিয়ে আইন প্রণয়ন করতে পারবে। রাজ্য তালিকা বলতে সেই সমস্ত বিষয়সমূহের উপরে আইন প্রণয়নের অধিকারী শুধুমাত্র রাজ্যগুলি। আর যুগ্ম তালিকার কথাও আছে, অর্থাৎ 3টে তালিকা, ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা বললেই বোঝা যাচ্ছে এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই সঙ্গে সেই বিষয়গুলিতে আইন প্রণয়ন করতে পারবে। তবে এখানে এই বিষয়টি মনে রাখা প্রয়োজন যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কেন্দ্র এবং রাজ্য, যেহেতু যুগ্ম তালিকা, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার বা উভয়ই যদি আইন প্রণয়ন করে এবং সেই আইন যদি পরস্পরের বিরোধী হয়, তাহলে কি হবে? এখানে বলে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় আইনেরই প্রাধান্য থাকে।
অর্থাৎ যুগ্ম তালিকার যে বিষয়গুলো আছে, যেমন শিক্ষা, বন বিভাগ, বাণিজ্য, এই সমস্ত বিষয়সমূহ, সেই বিষয়গুলোতে কেন্দ্র এবং রাজ্য একই সঙ্গে আইন প্রণয়ন করতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে কেন্দ্র এবং রাজ্য সরকার আইন প্রণয়ন করলেও সেই আইন যদি উভয় বা পরস্পর বিরোধী হয়, সেই ক্ষেত্রে রাজ্যের তুলনায় কেন্দ্রীয় আইনটি প্রাধান্য পাবে। অর্থাৎ কেন্দ্রীয় আইন বিভাগের মূল কাজই হচ্ছে আইন প্রণয়ন করা। কিন্তু প্রথমে আমি বলে রাখি যে সেই আইন প্রণয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়ে কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করতে পারে, সেই ক্ষেত্রে আমরা সংবিধানের 7ম তফসিলে উল্লিখিত অনুচ্ছেদ বা ধারা নম্বর 246-এ যে 3টে তালিকা আছে, সেই 3টে তালিকার বিষয় আমরা মাথায় রাখব। এইবারে আমি আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করব। সংসদের আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী। আসলে ভারতবর্ষের পার্লামেন্ট হচ্ছে ভারতবর্ষের আইন বিভাগ বা কেন্দ্রীয় আইন বিভাগ। সুতরাং এই কেন্দ্রীয় আইন বিভাগের প্রথম এবং প্রাথমিক কাজ হলো সারা ভারতের প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন করা। অর্থাৎ যেহেতু পার্লামেন্ট আইন বিভাগ, সেই জন্য তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ভারতবর্ষের প্রয়োজন মতো আইন প্রণয়ন করা। আসলে একটা সময় আমরা যদি আজ থেকে অনেক বছর আগের কথা ধরি, সেই ক্ষেত্রে যখন কোনো আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ছিল না, তখন সেই প্রাচীন কালে আমরা দেখেছিলাম যে আইন বলতে মূলত কতগুলো প্রথা, রীতিনীতি, ঐতিহ্য বা ধর্মীয় গ্রন্থ থেকে নেওয়া কিছু নির্দেশ বা আদেশকে আমরা মেনে চলতাম। আসলে এই মান্যতাটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তিত হয়েছে। কীরকম? সেই সমস্ত রীতিনীতি, প্রথা, সেইগুলো এখন আর সেইভাবে সমগ্র দেশের নাগরিকের ওপরে চাপিয়ে দেওয়া বা বাধ্য করা হয় না। সেই জন্য আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন প্রণয়ন করতে হয় নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা। আর সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত আইনসভা, যার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে জনগণ তথা রাষ্ট্রের প্রয়োজনে আইন প্রণয়ন করা। অর্থাৎ আইন প্রণয়ন করার প্রধান এবং প্রথমতম উৎসই হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা, যে কিনা সমগ্র ভারতবর্ষের জন্য আইন প্রণয়ন করে এবং 7ম তফসিলে উল্লিখিত নির্দিষ্ট বিষয়গুলির উপরেই তারা আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ আইনসভাই হচ্ছে রাষ্ট্রের ইচ্ছেকে আইনে পরিণত করার একমাত্র অধিকারী। অর্থাৎ রাষ্ট্রের যে ইচ্ছা, বলা ভালো জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছেকে আইনগত বৈধতা প্রদান করে আইন বিভাগ নির্দিষ্ট পদ্ধতি মেনে। যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত আইনসভা এবং আইনসভা কিভাবে আইন প্রণয়ন করবে তার পদ্ধতিও সংবিধানে নির্দিষ্ট করা আছে। সেই জনগণের দ্বারা নির্বাচিত আইনসভা সংবিধান দ্বারা নির্ধারিত নির্দিষ্ট পদ্ধতি মেনেই আইনে কোনো বিষয়কে আইনে রূপান্তরিত করতে পারে বা আইনে রূপান্তর করে। এই বিষয়ে আমরা আরেকটু ডিটেলে যদি আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে ভারতবর্ষের প্রয়োজনে জনগণের স্বার্থে কেন্দ্রীয় আইনসভা 7ম তফসিলে নির্দিষ্ট বিষয়সমূহের বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তবে এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আর্টিকেল নম্বর 256 বা 256 অনুযায়ী জরুরি অবস্থা কার্যকর থাকলে বা কোনো রাজ্য রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকলে, যে রাষ্ট্রপতি শাসন মানে ধারা নম্বর 356, রাষ্ট্রপতি যদি 356 নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে, সেই রাজ্যের ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলো আইন প্রণয়ন করতে পারে। আমি একটু আরও ডিটেলে বলি বা আরও বিস্তারিত বলি। যেহেতু একটু আগেই আমি বলেছি যে কেন্দ্রীয় আইনসভা শুধুমাত্র 7ম তফসিলে উল্লিখিত কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, কিন্তু শুধু তাই নয়, তার ব্যতিক্রমও কিছু আছে বা তার অতিরিক্ত কিছু কাজও
আইনসভা করতে পারে, কেন্দ্রীয় আইনসভা করতে পারে। যেমন ধারা নম্বর 256, অর্থাৎ জরুরি অবস্থা চলাকালীন আমরা দেখব যে আইনসভা তার জন্য নির্দিষ্ট সপ্তম তফসিলের বিষয়গুলি ছাড়াও 256 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা কার্যকর থাকলে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়েও আইন প্রণয়নের অধিকারী। এছাড়াও কেন্দ্রীয় আইনসভা অনুচ্ছেদ নম্বর 249 অনুযায়ী ভারতের রাজ্যসভার সদস্যদের 2/3 মেজরিটিতে উপস্থিত ও ভোটদান সাপেক্ষে যদি তারা প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়ন করুক কেন্দ্রীয় আইনসভা, সেক্ষেত্রেও কেন্দ্রীয় আইনসভা রাজ্য তালিকার ভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার অধিকারী। এছাড়াও 252 নম্বর ধারা অনুযায়ী 2 বা তার বেশি রাজ্যের আইনসভা যদি এই মর্মে প্রস্তাব পাশ করে যে কেন্দ্রীয় আইনসভা রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন পাশ করুক, তাহলেও ভারতবর্ষের কেন্দ্রীয় সংসদ সেই রাজ্যগুলোর জন্য আইন প্রণয়ন করতে পারে। তাছাড়াও 253 নম্বর ধারা অনুযায়ী আন্তর্জাতিক সন্ধি চুক্তি বা বিদেশের সাথে চুক্তি বাস্তবায়নের জন্য যদি প্রয়োজন হয়, তাহলেও ভারতবর্ষের কেন্দ্রীয় সংসদ বা কেন্দ্রীয় পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলোতে আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ আমি ভারতবর্ষের সংবিধানের সপ্তম তফসিলে কেন্দ্রীয় পার্লামেন্টের জন্য নির্দিষ্ট কেন্দ্রীয় তালিকার কথা একটু আগে উল্লেখ করেছি, কিন্তু সেই কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের বাইরেও আর্টিকেল 256, আর্টিকেল 249, আর্টিকেল 252 এবং 253 এই ধারা অনুযায়ী তার বাইরের বিষয়গুলো নিয়েও ভারতবর্ষের পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। এবারে আসি ডেলিগেটেড লেজিসলেশন বা প্রতিনিধিত্বমূলক আইন বা নির্বাহী আইন সম্পর্কে। এই প্রতিনিধিত্বমূলক আইন বা নির্বাহী আইন কি না, ভারতবর্ষের সংসদ বা ভারতবর্ষের কেন্দ্রীয় পার্লামেন্ট তারা মূল কাজ হিসেবে যে কাজটি করে সেটি হচ্ছে আইন প্রণয়ন। কিন্তু সময় এবং বিশেষজ্ঞ জ্ঞানের সীমিতকরণের জন্য বা সীমাবদ্ধতার কারণে অনেক সময় ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়নের দায়িত্ব দিতে পারে শাসন বিভাগের হাতে। অর্থাৎ নির্দিষ্ট নীতি অনুযায়ী ভারতবর্ষের শাসন বিভাগকে দায়িত্ব অর্পণ করতে পারে ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা কোনো নির্দিষ্ট বিষয়ে আইন প্রণয়ন করতে। সাধারণত সেই আইনের নির্দিষ্ট সীমা, শর্ত এগুলো নির্দিষ্ট থাকে, যার মধ্যে থেকেই শাসন বিভাগ সেই সম্পর্কিত আইন প্রণয়ন করে। এই বিষয়কে আমরা ডেলিগেটেড লেজিসলেশন বা প্রতিনিধিত্বমূলক আইন বা নির্বাহী আইন বলে অভিহিত করি। যেমন উদাহরণ দিই, ভারতবর্ষের কেন্দ্রীয় শুল্ক দপ্তর বা কেন্দ্রীয় শুল্ক বোর্ড বা ধরা যাক ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারা যে সমস্ত বিধি তৈরি করে যা সংসদ দ্বারা প্রণীত আইনের কাঠামোর অধীনে হয়। অর্থাৎ সংসদ তাদেরকে আইন বা নীতি তৈরির অধিকার দিয়েছিল, যেটি আসলে ডেলিগেটেড লেজিসলেশনের অধীন বা নির্বাহী আইনের অধীন। তবে এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, সেই সমস্ত নির্বাহী আইন সেগুলোকে দেখাশোনা বা তদারকির ক্ষমতাও কিন্তু অধীনস্থ আইন সম্পর্কিত কমিটির ওপরে বর্তিত আছে। অধীনস্থ আইন সম্পর্কিত কমিটি কি না, সেই সমস্ত ডেলিগেটেড লেজিসলেশনের আইন বলে যখন কোনো শাসন বিভাগ কোনো আইন প্রণয়ন করে, সেই সংশ্লিষ্ট আইন, বিধি, উপবিধি ইত্যাদি বিষয়গুলি আইনগত বা সংবিধান দ্বারা নির্দিষ্ট এবং সংসদ কর্তৃক প্রাপ্ত ক্ষমতার মধ্যেই আছে কিনা, বা যেভাবে সংসদ তাদের দায়িত্ব দিয়েছিল ঠিক সেইভাবেই আইন প্রণীত হয়েছে কিনা, সেই বিষয়টি তারা দেখে, যে কাজটি হচ্ছে অধীনস্থ আইন সম্পর্কিত কমিটির। অর্থাৎ ডেলিগেটেড লেজিসলেশন বা প্রতিনিধিত্বমূলক আইন বা নির্বাহী আইন আসলে কেন্দ্রীয় আইনসভার দ্বারা দায়িত্বপ্রাপ্ত
কেন্দ্রীয় শাসন বিভাগ সেই সম্পর্কিত আইন তৈরি করতে পারে, আর সেই সম্পর্কিত আইনগুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে অধীনস্থ আইন সম্পর্কিত কমিটি বা দ্য কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন। তারা দেখে তারা কিভাবে সেই কাজটি করছে। এবারে আসি পর্যালোচনামূলক কার্যাবলী। যেমন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, জনসাধারণের খুব সমস্যা বা জীবনযাপনের জন্য খুব প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আলোচনা, এবং সেই আলোচনার ভিত্তিতে বিভিন্ন নীতি নির্ধারণ, সেই কাজটিও করে কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট, যার মাধ্যমে জনগণের মতামতের একটি ইতিবাচক প্রতিফলন ঘটায় ভারতবর্ষের আইন বিভাগের কার্যাবলীর মাধ্যমে। এবারে আসি শাসন বিষয়ক কার্যাবলী, যেটি আসলে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ সম্পর্কিত। আমি ভারতবর্ষের পার্লামেন্ট বা আইন বিভাগের কাজ নিয়ে আলোচনা করছি। যে আইন বিভাগের বিভিন্ন কাজ আছে তার মধ্যে এবারের কাজটি হচ্ছে শাসন বিষয়ক কার্যাবলী। মনে হতে পারে যে ভারতবর্ষের আইন বিভাগের কাজের কথা বলছি, সেক্ষেত্রে আইন বিভাগ কেন শাসন বিভাগের কাজ করবে? ঠিকই, আসলে ভারতবর্ষের আইন বিভাগ, যার কথা বলছি পার্লামেন্ট, সেটি সংসদীয় ধাঁচের সরকার ব্যবস্থার আইন বিভাগ, যেখানে ভারতবর্ষের সংসদেই আসলে সমস্ত ক্ষমতার অধিকারী, এবং এই সংসদ বা পার্লামেন্ট বা আইন বিভাগ ভারতবর্ষের শাসন বিভাগকে নিয়ন্ত্রণের অধিকারী। বা ঘুরিয়ে বললে বলা যেতে পারে ভারতবর্ষের শাসন বিভাগ তার সমস্ত কাজের জন্য আইন বিভাগ বা পার্লামেন্টের ওপর দায়বদ্ধ। সুতরাং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার কাজ আইন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। শাসন বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করে? না, সংসদ বা পার্লামেন্ট প্রধানমন্ত্রী বা অন্যান্য সমস্ত যারা মন্ত্রী হন তার প্রত্যেকেই আসলে প্রথমে সংসদের সদস্য বা পার্লামেন্টের সদস্য, তারপরে তারা শাসন বিভাগের সদস্য। এই কারণেই প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী সংসদ বা মন্ত্রী পরিষদ তাদের সমস্ত কাজের জন্য মন্ত্রিসভার সমস্ত সদস্য, এমনকি প্রধানমন্ত্রীও তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ। এই আইনসভা বা সংসদ তাদের প্রতি বা তাদের কাজের বিষয় যদি সন্তুষ্ট না হয়, তাহলে প্রয়োজনে এই আইন বিভাগ তাদের শাসন বিভাগের প্রতি অনাস্থা প্রস্তাবও আনতে পারে, বা এই অনাস্থা প্রস্তাব যদি পাশ হয়ে যায় তাহলে শাসন বিভাগের সদস্য অর্থাৎ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীবর্গের আর ক্ষমতায় থাকা যায় না, তাদের পদ থেকে সরে যেতে হয়। সুতরাং ভারতবর্ষের পার্লামেন্ট আসলে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, পার্লামেন্টের একটি কমিটি আছে, কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্স, যারাও কিনা পরোক্ষভাবে সরকারের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, যেটাকে আমি সরকারি প্রতিশ্রুতি কমিটি বলতে পারি। আসলে শাসন বিভাগ কাজ করতে গিয়ে জনগণের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতিগুলো ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তার বিষয়ে খোঁজখবর নেয় এবং তদারকি করে এবং পার্লামেন্টের কাছে রিপোর্ট পেশ করে। এবার আসি শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ। কীভাবে শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যায়? এই ক্ষেত্রে আইন বিভাগে যে সমস্ত কার্যপ্রক্রিয়া পরিচালিত হয়, যার মধ্যে আমি অবশ্যই বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনাস্থা প্রস্তাব। অনাস্থা প্রস্তাবের অর্থ হচ্ছে শাসন বিভাগের কাজের প্রতি আইন বিভাগ অনাস্থা দেখাচ্ছেন, এবং এই অনাস্থা যদি সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয়ে যায় তাহলে শাসন বিভাগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হয় না। সংবিধানে সেই বিধান আছে। অর্থাৎ শাসন বিভাগ তার প্রতিটি কাজের জন্য আইন বিভাগ অর্থাৎ এই পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, এবং এই দায়বদ্ধতা ভীষণভাবে প্রকট হয় সংসদে অনাস্থা প্রস্তাব আনয়ন এবং তা পাশ করার মাধ্যমে। সুতরাং পার্লামেন্ট সংসদে অনাস্থা প্রস্তাব এনে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব। এই ছাড়াও সংসদে প্রশ্নোত্তর পর্ব চলে। সংসদের যে কোনো সদস্য তার প্রশ্ন শাসন বিভাগের মন্ত্রীদের উপরে আনতে পারে, তারা সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। শূন্যকালে বা জিরো আওয়ারে বিভিন্ন বিষয়ে আলোচনা সেখানে হয়। সরকারি নিশ্চয়তার কমিটির কথা একটু আগে বললাম।
এছাড়া দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, এমনকি নিন্দা প্রস্তাবের মাধ্যমেও সরকারকে নিয়ন্ত্রণ করে বা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সরকারের আইন বিভাগ। এই আইন বিভাগের অন্যতম কাজ হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ। আসলে প্রায় প্রত্যেকটি দেশের আইন বিভাগের অন্যতম কাজই হচ্ছে, ভারতবর্ষের মতো প্রত্যেকটা দেশের আইন বিভাগের কাজ হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ করা। অর্থ সংক্রান্ত কাজের অর্থ হচ্ছে যে জাতীয় পার্লামেন্টই ভারতবর্ষের ক্ষেত্রে জাতীয় কোষাগারের রক্ষক। সংসদ সমস্ত আর্থিক বিষয়ে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। সংসদেই আসলে ভারতবর্ষের জন্য প্রয়োজনীয় ইউনিয়ন বাজেট সেখানে আলোচনা করে এবং অনুমোদন দেয়, এবং এই অনুমোদিত বাজেটের ওপর ভিত্তি করেই অর্থমন্ত্রক বা শাসন বিভাগ তাদের কাজকর্ম পরিচালিত করে। অর্থাৎ দেশের কোষাগার তার ধারণ করা এবং তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা ভারতবর্ষের আইনসভা বা পার্লামেন্টের। কারণ ভারতবর্ষের আইনসভা বা পার্লামেন্টের অনুমোদন ছাড়া শাসন বিভাগ একটি পয়সাও সংগ্রহ করতে পারে না বা ব্যয় করতে পারে না, এবং প্রতি বছর শাসন বিভাগকে পরবর্তী বছরের বাজেট নির্দিষ্ট উপায়ে প্রস্তুত করতে হয় এবং সংসদে তা পাশ করিয়ে নিতে হয়। এছাড়াও এই অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য গণহিসাব কমিটি আছে এবং আনুমানিক ব্যয় কমিটি আছে, যে দুটি কমিটি আসলে সংসদের স্থায়ী কমিটি। যে স্থায়ী কমিটিগুলি সংসদের হয়ে, পার্লামেন্টের হয়ে যে শাসন বিভাগ যে সমস্ত অর্থ ব্যয় করেন এবং যে সমস্ত ব্যয়ের হিসেব, সেই সমস্ত বিষয়গুলোকে দেখভাল করেন। এছাড়াও অবশ্যই ভারতবর্ষের মহাগণনা পরীক্ষক এবং নিয়ন্ত্রকের কথা বলতে পারি, সিএজির কথা বলতে পারি, যে সিএজি আসলে ভারতবর্ষের শাসন বিভাগ, যা কিনা মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী এর মধ্যে পড়েন, তাদের আর্থিক প্রশাসনের সমস্ত দায়বদ্ধতার সম্বন্ধে রিপোর্ট প্রদান করেন সংসদকে। এরপরে আসবো সংবিধানের সংশোধন করার ক্ষমতা, সংবিধান সংশোধন করার ক্ষমতা। ভারতবর্ষের পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভা শুধুমাত্র আইন প্রণয়ন করে তা কিন্তু নয়, দেশের প্রয়োজনে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের কোনো অংশ সংশোধনেরও ক্ষমতা রাখে ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা। ভারতবর্ষের সংবিধানের 368 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের পার্লামেন্ট সেই ক্ষমতা প্রয়োগ করে, যার মাধ্যমে ভারতবর্ষের সংসদ ভারতবর্ষের সংবিধানের কোনো একটি অংশের সংশোধনের ক্ষমতার অধিকারী। তবে এই ক্ষেত্রে বলে রাখি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সংবিধানের সব অংশ একই রকমভাবে ভারতবর্ষের পার্লামেন্ট সংশোধন করতে পারে না। বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন রকমভাবে তাদের সংশোধন করতে হয়। যেমন কোনো কোনো বিষয় আছে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটেই পাশ হয়ে যেতে পারে। কোনো কোনো বিষয়কে সংশোধন করতে গেলে 2/3 বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। আবার কোনো কোনো বিষয়কে সংশোধনের জন্য 2/3 সমর্থন এবং অঙ্গরাজ্যগুলির অর্ধেকের সমর্থনও প্রয়োজন হয়। এইভাবে ভারতবর্ষের সংবিধান সংশোধনের ক্ষমতা তার হাতে দেওয়া হয়েছে। এরপরে বলবো নির্বাচন সংক্রান্ত কার্যাবলী। ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রভৃতি যে পদাধিকারী, তাদের নির্বাচনের কাজে অংশ নেয়। অর্থাৎ ভারতবর্ষের পার্লামেন্টই আসলে ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে নির্বাচনের প্রথম এবং প্রধানতম অংশ হিসেবে কাজ করে, এবং সেই সাথে সাথে তাদের দ্বারাই ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকেও তাদের পদ থেকে সরিয়ে দিতে পারে। এগুলি ভারতবর্ষের ভারতবর্ষের সংসদের নির্বাচন সংক্রান্ত কার্যাবলীর মধ্যে পড়ে। এরপরে বলবো ভারতবর্ষের সংসদের বিচার বিষয়ক ক্ষমতা। এটি আসলে সাধারণ বিচার বিষয়ক ক্ষমতা নয়। ভারতবর্ষের সংসদের সদস্য যারা, তাদের কিছু বিশেষ অধিকার থাকে। সেই বিশেষ অধিকার যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেই লঙ্ঘনকারী কর্তৃপক্ষ বা ব্যক্তির বিরুদ্ধেও ভারতবর্ষের আইন বিভাগ পদক্ষেপ নিতে পারে, বা ভারতবর্ষের সংসদের সদস্যদের যে অধিকারগুলো আছে, সেই বিশেষ অধিকারগুলো কোনো মন্ত্রী বা সংসদের কোনো সদস্য যদি লঙ্ঘন করে, সেই ক্ষেত্রেও ভারতবর্ষের পার্লামেন্ট তার সদস্যদের শাস্তি বা বিচার করতে পারে। এরপরে আসবো অভাব অভিযোগের প্রকাশের একটি মঞ্চ হিসেবে ভারতবর্ষের পার্লামেন্টের ক্ষমতা। আসলে ভারতবর্ষের পার্লামেন্ট আসলে সমগ্র ভারতবর্ষের জাতীয় একটি মত প্রকাশের
মঞ্চ হিসেবে আমরা মনে করি, যেখানে সমগ্র ভারতের জনগণের অভাব অভিযোগের প্রকাশ হয়। সুতরাং এই অভাব অভিযোগের প্রকাশের মঞ্চ হিসেবে ভারতবর্ষের পার্লামেন্ট কাজ করে এবং অবশ্যই ভারতের জনগণের জনমতের প্রতিফলন ঘটে ভারতবর্ষের পার্লামেন্টে। তার কারণ ভারতবর্ষের পার্লামেন্ট জনগণের সাধারণ নাগরিকদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের তৈরি এবং প্রতিনিধিরা সেই জনগণের হয়েই কথা বলেন, যার অর্থ ভারতবর্ষের পার্লামেন্ট ভারতবর্ষের জনগণের কণ্ঠস্বর হিসেবে এখানে প্রতিফলিত হয়। পরের কাজ আমি হিসেবে দেখাতে পারি তথ্য সরবরাহ করা। ভারতবর্ষের নাগরিকগণ ভারতবর্ষের পার্লামেন্টের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য পেতে পারেন এবং সেই কাজটি ভারতবর্ষের পার্লামেন্ট করে থাকে। যেমন ভারতবর্ষের পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্ব যখন চলে তখন বিভিন্ন তথ্য জনগণ পায়। এছাড়া ভারতবর্ষের পার্লামেন্টে আইন প্রণয়নকালে পার্লামেন্টের সদস্যরা যে সমস্ত বিতর্ক অংশগ্রহণ করে, বিতর্ক অংশ নেয় এবং বিভিন্ন বিষয় উপস্থাপন করে, সেগুলি আসলে তথ্যের ভাণ্ডার হিসেবে আমরা দেখতে পারি, জনগণ সেখান থেকে তথ্য নিতে পারে। এছাড়াও ভারতবর্ষের পার্লামেন্টের অন্যান্য বিশেষ কিছু ক্ষমতা আছে, যেই জন্য ভারতবর্ষের পার্লামেন্টের সংসদের 2 নম্বর ধারা অনুযায়ী রাজ্যগুলির পুনর্গঠনের ক্ষমতা আছে। 3 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যের একটি অংশকে বিচ্ছিন্ন করে বা 2 বা 3টি রাজ্যের ছোট ছোট অংশকে একত্র করে নতুন রাজ্য তারা গঠন করতে পারে। এছাড়া অল ইন্ডিয়া সার্ভিস প্রতিষ্ঠা করা বা বিলোপ করার ক্ষমতা ভারতবর্ষের আইনসভার আছে এবং শাসন বিভাগ কর্তৃক যে সমস্ত নীতি পরিকল্পনা রচিত হয় সেইগুলোকে প্রত্যাখ্যানও যেমন করতে পারে আবার অনুমোদনও করতে পারে। এই সমস্ত কাজগুলি ভারতবর্ষের পার্লামেন্টের মূল কাজের হিসেবে মধ্যেই পড়ে। তবে এবারে আমি ভারতবর্ষের সংসদের কাজের কিছু সীমাবদ্ধতার কথা বলবো। তার কারণ ভারতবর্ষের পার্লামেন্ট সে আসলে ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী বা সংবিধানের অধীনস্থ হিসেবে কাজ করে। ভারতবর্ষের লিখিত সংবিধান আছে, ভারতবর্ষের সংবিধানকে বা সংবিধানের মূল যে সুর সেটাকে রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের আছে। অর্থাৎ এই যে লিখিত সংবিধানের মধ্যে থেকে কাজ করতে হয় এবং কোনো নীতি আইন সেই লিখিত সংবিধানের যে মূল আদর্শ তার বিরোধী হতে পারে না। যদি তা হয় তাহলে সংবিধানের রক্ষক হিসেবে সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে দিতে পারে। এছাড়াও ভারতবর্ষে বর্তমানে সংবিধানের মৌলিক কাঠামো নামক একটি ধারণা আমরা পেয়েছি, যেখানে আইন বিভাগ আইন প্রণয়ন করতে পারে ঠিকই, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোর ধারণাকে কখনো বিকৃত করতে পারে না। এই হচ্ছে মূলত ভারতবর্ষের সংবিধানের মূল কার্যাবলী। আমরা এই আলোচনার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের পার্লামেন্ট যে কার্যাবলী পরিচালিত করে বা ভারতবর্ষের পার্লামেন্ট যে কাজগুলো করে সেগুলো আমরা অবহিত হলাম। আপনারা এই আলোচনার মাধ্যমে ভারতবর্ষের সংসদের কার্যাবলী সম্পর্কে বিশেষভাবে সজাগ হবেন। এইটুকু বলেই আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।